গুড ইভিনিং। ই ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সাথে রাহুল স্যার। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে গিয়ে ব্লাড, অর্থাৎ মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে ব্লাড। আচ্ছা, এই ব্লাড ক্লাসকে আমরা তিনটে পার্টে ভাগ করব। আমরা ফার্স্ট ক্লাসে জানবো ব্লাডের কম্পোজিশন, ব্লাড কিভাবে কাজ করে। আমরা সেকেন্ড ক্লাসে জানবো ব্লাড কিভাবে জমাট বাঁধে, এবং থার্ড ক্লাসে জানবো যদি বাবার গ্রুপ এ হয়, যদি মায়ের গ্রুপ ও হয়, তাহলে ছেলের কি হতে পারে। এইসব ক্লাস নিয়ে আমরা জানবো। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ব্লাডের যে অধ্যয়নকে আমরা বলবো হেমাটোলজি বা সেরোলজি। এবার বেসিক কিছু ইনফরমেশন আমাকে জানতে হবে রক্ত সম্বন্ধে। ব্লাডকে বলা হয় প্রাকৃতিক কোলাইড। আচ্ছা, এবার একটা জিনিস এখানে জানতে হবে যে কোলাইড জিনিসটা কি। আমরা কেমিস্ট্রিতে খুব ভালো করে জানবো যে কোলাইড জিনিসটা কি। এখন শুধু খালি জানতে হবে যদি কোনো জিনিসকে, যদি কোনো কাপড়ের দ্বারা কোনো কিছু ঢালা হয়, তাহলে দেখা যাবে পুরো 100% কিন্তু ওই পাশে যায় না, কিছু কাপড়ের চারিপাশে লেগে থাকে। অর্থাৎ যখন আমরা দুধকে কাপড় দিয়ে কোনো ছেঁকে নিই, তখন দেখবে উপরে কিন্তু মালাই লেগে থাকে, পুরো 100% কিন্তু যায় না। এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো প্রাকৃতিক কোলাইড বা হচ্ছে ন্যাচারাল কোলাইড। আরেকটা হচ্ছে গিয়ে কানেক্টিং টিস্যু, অর্থাৎ রক্ত হচ্ছে তরল যোগ কলা। এই কানেক্টিং টিস্যু কেন বলবো না, শরীরের সমস্ত কলার মধ্যে যোগাযোগ স্থাপন করে রক্ত, তাই রক্তকে আমরা কি বলবো, কানেক্টিং টিস্যু। এর পিএইচ হচ্ছে গিয়ে 7.4, তাই এর স্বাদ হচ্ছে নোনতা। কারণ আমাদের যারা 7-এর নিচে পিএইচ হয়ে যাবে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে অ্যাসিড হয়ে যাবে, আর 7 থাকলে নিউট্রাল, আর 7-এর উপর থাকলে বেস হয়ে যাচ্ছে। তাই এর পিএইচ 7.4 থাকার জন্য এটা কিন্তু ক্ষার। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের মেলদের 5.5 লিটার থাকে, এবং ওমেনদের অর্থাৎ ফিমেলদের হচ্ছে 5 লিটার। এবার এখানে জানতে হবে ছেলেদের কেন হাফ লিটার বেশি থাকে, কারণ মেয়েদের হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে কম থাকে, আর হিমোগ্লোবিন আরবিসির সাথে বিরাট বড় একটা সম্পর্ক স্থাপন করে। তাই হিমোগ্লোবিন কম থাকার জন্য মেয়েদের কিন্তু রক্ত হাফ লিটার কম থাকে। এবারে জানবো অ্যাকচুয়ালি রক্ত নির্মাণ কোথায় হয়। রক্ত অ্যাকচুয়ালি নির্মাণ হয়, যারা আমরা এডাল্ট আছি বা যারা বয়স্কদের, ওদের কিন্তু নির্মাণ হয় বোন মেরুতে। কোথায় হয়? বোন মেরু বা হচ্ছে গিয়ে অস্থিমজ্জা। এবার অস্থিমজ্জা কোনগুলো? আমরা সাধারণত বাড়িতে চিকেন বা মাটন খাই, দেখবে এই মটনের যখন হাড় খাই, তখন দেখবে হাড়ের মধ্যে একটা রেড কালারের জালি জালি থাকে, ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি অস্থিমজ্জা। এখানে তাই হচ্ছে গিয়ে বোন মেরুতে হচ্ছে কি হয়, প্রাপ্তবয়স্ক সমস্ততে কিন্তু রক্ত তৈরি হয়। এবার ধরো কোনো বাচ্চা তার মায়ের পেটে আছে, তাকে আমরা কি বলবো, ভ্রূণ বলবো। তাহলে এই ভ্রূণদের তো হাড় থাকবে না, তাহলে তার রক্ত কিভাবে উৎপন্ন হবে, এটা কিন্তু জানতে হবে আমাকে লিভার। এই লিভারে ওদের কিন্তু ভ্রূণদের কিন্তু হচ্ছে গিয়ে রক্ত উৎপন্ন হয়। একটা কথা আমাকে জানতে হবে, 3 মাসের বাচ্চা হোক বা 9 মাসের বাচ্চা হোক হয়েছে, ওকে কিন্তু আমরা ভ্রূণ বলবো। যখন ও ভূপিষ্ঠ হবে তখন আমি তাকে বাচ্চা বলবো, নাহলে কিন্তু আমি ওকে কিন্তু ভ্রূণই বলবো। এবার হচ্ছে গিয়ে ব্লাড হচ্ছে গিয়ে স্টোর কোথায় হয়, এটা আগে আমাকে জানতে হবে। অনেকে বলে ব্লাড নাকি হৃৎপিণ্ডে থাকে। বাবু, ব্লাড যদি হৃৎপিণ্ডে থাকে তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাবে। ব্লাড কিন্তু হৃৎপিণ্ডে থাকে না, ব্লাড থাকে হচ্ছে গিয়ে প্লিহাতে। ব্লাড কোথায় থাকে? ব্লাড হচ্ছে স্টোর হয় প্লিহাতে। আমরা পেটকে উদার বলি, পিঠের এদিকে হচ্ছে কে থাকে, প্লিহা থাকে, স্প্লিন থাকে। ওই প্লিহাকে আমরা কি বলবো, রক্ত ভান্ডার বা ব্লাড ব্যাংক বলবো। এবার একটা জিনিস, যখন রক্তে আরবিসি গুলা মারা যাবে তখন কিন্তু কোথায় যাবে, সেই প্লিহাতেই যাবে। তাই একে আমরা প্লিহাকে আমরা কবরস্থানও বলতে পারি। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে গিয়ে এই কোলেস্টেরল। রক্তের মধ্যে এক ধরনের কি বলবো স্টেরয়েড হচ্ছে, লিকুইড স্টেরয়েড যেগুলা হচ্ছে, আমরা যেমন কাজু যখন বাদাম খাই, পিচপিচে পদার্থ রক্তের সঙ্গে কিন্তু ঘুরতে থাকে।
এটা কিন্তু খুবই মারাত্মক এবং ক্ষতিকারক, এটা কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসে। এই যে লেভেল 200 গ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ আমরা যখন কোনো প্যাথোলজিকে যাই ওরা কিন্তু কি করে, ডেসিলিটারে করে। 200 গ্রাম পার ডেসিলিটারে যদি থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় কিন্তু হানিকারক হতে পারে। ওটা কি করবে, ওটা রক্তের সাথে গিয়ে হৃৎপিণ্ডে গিয়ে কিন্তু লেগে যাবে, আর হৃৎস্পন্দন কিন্তু করতে দেবে না। তার জন্য এই কোলেস্ট্রলকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আর সব থেকে একটা জিনিস জানবো আমরা, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে আমরা শর্টকাটে কি বলবো, এইচবি বলবো। এই এইচবির মধ্যে কি থাকে, আয়রন থাকে, হয়েছে। এর মেলদের ক্ষেত্রে কত থাকে, 14 গ্রাম পার ডেসিলিটার, এবং ফিমেলদের থাকে হচ্ছে গিয়ে 13 গ্রাম পার ডেসিলিটার। তারপরে আমরা জানবো রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। তাহলে আমরা এখানে আবার রিপিট করে নেবো, আমরা কি কি জানতে পারলাম। আমরা রক্তকে জানিয়ে হচ্ছে প্রাকৃতিক কোলাইড, রক্ত হচ্ছে গিয়ে আমাদের তরল যৌগিক কলা, সমস্ত কলার মধ্যে যোগাযোগ স্থাপন করে বলে কানেক্টিং ইস্যু বলা হয়ে থাকে। ব্লাড স্টোর কোথায় হয়, প্লীহাতে ব্লাড স্টোর হয়, এবং একে প্লীহাকে অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংকও বলা হয়, আবার কবরস্থানও বলা হয়। আমি একটু পরে যাচ্ছি কেন কবরস্থান বলা হয়, সবই আমরা জানবো আস্তে আস্তে। তারপরে আমাদের যে হিমোগ্লোবিন থাকে, মেল 14 গ্রাম পার ডেসিলিটার এবং ফিমেল থাকে 13 গ্রাম পার ডেসিলিটার। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করছেন উইলিয়াম হার্ভে। এবার আমরা জানবো ফাংশন অফ ব্লাড, অর্থাৎ রক্তের কাজ। রক্ত আমাদের শরীরে কি কাজ করে। উইলিয়াম হার্ভে সাহেব বলেছিলেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, বলছে একটু যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত আমাদের শরীরে। উইলিয়াম হার্ভে সাহেব বলেছিলেন আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে রক্ত কিন্তু অনবরত চলাচল করতে থাকবে। তাই যে জিনিস বেশি গতিশীল হবে সে কিন্তু গরম থাকবে। যদি সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি, যদি হাতকে যদি ঘষতে থাকি তবে কিছুক্ষণ আমাদের হাত কিন্তু গরম থাকবে, আবার যখনই ছেড়ে দেবো তখন সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা ঠান্ডা হয়ে যাবে। সেরকম আমাদের যে যখন ব্লাড কন্টিনিউ যখন প্রবাহিত হচ্ছে তাই আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকছে, গরম থাকছে। আমাদের ব্লাড অ্যাকচুয়ালি এই যে গতিটা, ও গতিটা কিন্তু সীমাবদ্ধ, 120-তে যাবে আর 80-তে ফিরে আসবে। এই ধরনের এটাকে বলা হয় ব্লাড প্রেশার, হয়েছে। 120-তে যাবে এবং 80-তে ফিরে আসবে, তাই এটাকে বলা হয় ব্লাড প্রেশার। রক্তের আর কাজ কি, বিপাকীয় রেচন পদার্থ পরিবহন, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া সমস্ত। আমাদের শরীরে যে সমস্ত রেচন পদার্থগুলো রক্ত কিন্তু কি করে এগুলোকে নিয়ে ঘুরতে থাকে, রক্ত কিন্তু কিছু বের করে না, নিয়ে ঘুরতে থাকে। চলো আমরা একসাথে চলি। এগুলোকে কি করে, কিডনি তার ডায়ালিসিস পদ্ধতিতে এগুলোকে কিন্তু কি করে কালেক্ট করে নেয় এবং রক্তকে বলে তুমি তোমার কাজ করো, তুমি যাও এখান থেকে। তাহলে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে গিয়ে বিপাকীয় রেচন পদার্থ পরিবহন এবং ইউরিয়া, অ্যামোনিয়া সমস্তকে পরিবহন করে। আরেকটা হচ্ছে গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন থাকে সে কি করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আমাদের যে ফুসফুস সে অ্যাকচুয়ালি কিন্তু ট্যাঙ্কির মতো কাজ করে। আমরা যখন নিঃশ্বাস নিই ফুসফুসে জমা হলো, সে কিন্তু নিয়ে যাবে না, নিয়ে যাবে কি, রক্ত নিয়ে যাবে, রক্তের হিমোগ্লোবিন নিয়ে যাবে। সমস্ত জায়গায় কিন্তু অক্সিজেন এবং হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আরেকটা হচ্ছে গিয়ে খাদ্যের পাচ্যরস পরিবহন করা। রক্তের আরেকটা বড় কাজ হচ্ছে গিয়ে খাদ্যরস কিন্তু পরিবহন করা। এবারে যেটা আমরা জানবো রক্তের কম্পোজিশন। অ্যাকচুয়ালি জানতে হবে রক্ত অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়। দেখো আমাদেরকে জানতে হবে রক্তে একটা লিকুইড পার্ট থাকে আর একটা হচ্ছে কি হার্ড পার্ট থাকে। এই লিকুইড পার্টটাকে বলা হয় প্লাজমা। যখন আমরা বাড়িতে শরবত তৈরি করি শুধু জল দিই না, জলের সাথে হচ্ছে গিয়ে চিনিও দিয়ে থাকি। তাই এখানে এই জলটা হলো লিকুইড পার্ট আর চিনিটা হচ্ছে হার্ড পার্ট। সেরকম প্লাজমা হচ্ছে গিয়ে লিকুইড পার্ট এবং হচ্ছে গিয়ে আর সেলুলার উপাদান যেগুলো থাকে সেগুলো হচ্ছে কিন্তু হচ্ছে হার্ড পার্ট, যেকে আমরা কার্পাসেল বলে থাকি। এবার এটা আমরা পরে আসছি, এটা আমরা জানবো হচ্ছে গিয়ে এই প্লাজমার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে। এই ফাইব্রোজেন আরটা হচ্ছে গিয়ে প্রথম বিন, এই দুটো জিনিস কিন্তু এই থাকে।
এবার আমাদের যখন আমরা কোনো রোগের সন্ধান করতে অ্যাকচুয়ালি যখন যাই কোনো প্যাথোলজিতে, তাহলে আমাদের কোথা থেকে এই প্লাজমা থেকে, এই অ্যাকচুয়ালি প্লাজমার কালারটা কিরকম হয় জানো তো? ইয়েলো কালারের হয়। হয়েছে, এই ফাইব্রিনোজেন আছে বলেই কিন্তু রক্তটা লিকুইড অবস্থায় থাকে এবং গাঢ় লাল অবস্থায় থাকে। এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এটার কালার কিন্তু কি হয়ে যাবে? হলদেটে হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? সিরাম বলবো। এই সিরাম থেকেই কিন্তু সমস্ত রোগের কিন্তু রোগ নির্ণয় করা হয়। এটা পরীক্ষায় এসে বারবার কিন্তু খেয়াল রাখতে হবে, এই সিরাম থেকেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে সমস্ত রোগের হচ্ছে গিয়ে রোগ নির্ণয় করতে পারি। এবার যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে রক্তের মধ্যে যে এই সেলুলার উপাদানগুলো থাকে 40%, অনেক বইতে দেখবে 55 বা 45 থাকে, কিন্তু অ্যাকচুয়ালি 60-40 এরকমই কম্বিনেশন থাকে। আচ্ছা, এই সেলের উপর তিনটি জিনিস, একটা হচ্ছে গিয়ে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, যাকে আমরা এরিথ্রোসাইট বলেও জেনে থাকি। হয়েছে, এই এরিথ্রোসাইট কি হচ্ছে গিয়ে এই জীবনকাল হচ্ছে গিয়ে 120 ডেজ, অর্থাৎ 120 দিন বাঁচে এবং 5 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে 50 লাখ, অর্থাৎ রক্তে হচ্ছে গিয়ে 95% কিন্তু আরবিসি থাকে। কারণ দেখো, এই হোয়াইট ব্লাড যেটা হচ্ছে লিউকোসাইট, এই হোয়াইট ব্লাড কর্পাসেল 10K মানে 10,000 থাকে, এর আয়ুকাল হচ্ছে গিয়ে 4 ডেজ, অর্থাৎ 4 থেকে 6 দিন মতো বাঁচে এরা। আর সব থেকে যেটা হচ্ছে গিয়ে থ্রম্বোসাইট হচ্ছে প্লেটলেট, প্লেটলেট কি হচ্ছে 2 লাখ থাকে, অর্থাৎ 7 ডেজ এরা কিন্তু বাঁচে। আমাদের যে এই সেলুলার উপাদানগুলো থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে জানতে হবে যে আরবিসি হচ্ছে গিয়ে এরিথ্রোসাইট মানে 5 মিলিয়ন থাকে আমাদের শরীরে 50 লাখ, এবার হচ্ছে 120 ডেজ। আবার ডাব্লিউবিসি হচ্ছে গিয়ে 4 ডেজ এবং হচ্ছে গিয়ে প্লেটলেট হচ্ছে গিয়ে 7 ডেজ। এবার ধরো শরীরে ধরো কেউ যদি বললো আমার আরবিসি খারাপ হয়ে গেছে, আমার ডাব্লিউবিসি খারাপ হয়ে গেছে এবং প্লেটলেট, তাহলে কি হবে? দেখো, এদের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে লাইসোজোম থাকে, এদেরকে কিন্তু কি হলো এই যা ডাব্লিউবিসি বা প্লেটলেট এদের মধ্যে লাইসোজোম উপস্থিত থাকার জন্য এরা কিন্তু এদেরকে খেয়ে নেয়, অর্থাৎ লাইসোজোম হচ্ছে গিয়ে মরে যাওয়া কোষগুলোকে খেয়ে বেঁচে থাকে। কিন্তু এর মধ্যে কিন্তু লাইসোজোম থাকে না, এ মরে গেলে কি হয় হয়েছে লাশ হয়ে ঘুরতে থাকে, রক্তের সাথে ঘুরতে থাকে এবং অবশেষে কি করে প্লীহা ওকে কিন্তু টেনে নেয়, ওখান থেকে বাদ দিয়ে দেয়, প্লীহা এগুলোকে খেয়ে ফেলে। এবার প্রশ্ন হচ্ছে কি এটাই যে এই লিউকোসাইট লিউকোসাইট বেড়ে যাওয়া বা কমে যাওয়ায় কি হয় আমাদের ক্যান্সার হয়ে থাকে। এবারে আমরা জানবো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আরবিসি। দেখো আরবিসিতে কি বলেছে, আরবিসি দেখতে কেমন হয়? আরবিসি কিন্তু হচ্ছে গিয়ে গোল আকৃতি হয়, আর সব থেকে বড় জিনিস এখানে কিন্তু কেন্দ্রক অর্থাৎ নিউক্লিয়াস কিন্তু থাকে না, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না এবং লাইসোজোমও থাকে না, এখানে 95% আরবিসি থাকে। আর হচ্ছে গিয়ে ব্লাডের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি আরবিসি, আরবিসির মধ্যে থাকে কি হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন থাকার অভাব কি হয় আয়রন। তার এর অভাবে কি রোগ হয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রক্তকল্পতা বা হচ্ছে গিয়ে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। তাহলে আমাদের আরবিসির অভাবে কি হয়ে থাকে, তাহলে কিন্তু রক্তকল্পতা। অনেক সময় অপশনে কি হয় আমাদের কিন্তু হিমোগ্লোবিন দিয়ে দেবে, এটাও রাইট অ্যান্সার। যখন কোনো সময় আমাকে আয়রন দিয়ে দেবে, এটাও কিন্তু একটা সঠিক অ্যান্সার। আরবিসি এর সংখ্যা বৃদ্ধিকে পলিসাইথেমিয়া বলা হয়, এটা কিন্তু ব্লাড ক্যান্সার। অ্যাকচুয়ালি ক্যান্সার কি? ক্যান্সার হচ্ছে আনওয়ান্টেড গ্রোথ অফ সেল। আমাদের শরীরে যে পরিমাণ কোষ থাকে যখন তার অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে আমরা সেগুলোকে বলা হয় ক্যান্সার। আমাদের সব থেকে বড় জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসেল, এর মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে না বলে এর দেখতে অনেকটা সাদা আকৃত হয়, সাদা হয়, কিন্তু এর আকার কি হয়, এর আকার কিন্তু অনিশ্চিত হয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু ডাব্লিউবিসি হতে পারে। আরেকটা কি হচ্ছে কি এখানে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। আচ্ছা, এই নিউক্লিয়াস
কি ডিএনএ আরএনএ দিয়ে তৈরি হয়। অর্থাৎ কোনো মানুষের পরিচয় জানতে গেলে নিউক্লিয়াস কিন্তু অন্যতম একটা প্রধান উপাদান। তাহলে এখান থেকে নিয়ে কিন্তু এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে। রোগ প্রতিরোধক ক্ষমতার কাজ করে। তাহলে এর কাজ কি? রোগ আমাদেরকে আমাদের শরীরে বিভিন্ন যে জীবাণু আক্রমণ করে তার থেকে আমাদের জীবনকে রক্ষা করা হচ্ছে কি এই হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসেলের কাজ। আচ্ছা, এই ডব্লিউবিসি এর সংখ্যা প্যাথোলজিক্যাল বৃদ্ধিকে লিউকোমিয়া নামে পরিচিত। লিউকোমিয়া যদি বলে তাহলে কি ডব্লিউবিসি এর সংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়াকে কি বলা হয়? লিউকোমিয়া বলা হয়। এবার ডব্লিউবিসির মধ্যে এই 5টে পার্ট আছে। অ্যাকচুয়ালি দেখো আমাদের শরীরে রক্ত আছে আর রক্তের মধ্যে কি আছে? রক্তের মধ্যে কিন্তু ডব্লিউবিসি আছে। এই ডব্লিউবিসি কিন্তু এই 3টে জিনিস হচ্ছে কি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এই 3টে জিনিস। অ্যাকচুয়ালি এই যে নিউট্রোফিল আর এসনোফিল এবং বেসোফিল এর তেমন মুখ্য কোনো কাজ নেই। কাজ হচ্ছে গিয়ে এই 3টে অ্যান্টিবডি, লিম্ফোসাইট এবং হচ্ছে গিয়ে মনোসাইট। যাকে আমরা এই লিম্ফোসাইটকে আমরা কি বলে জেনে থাকি? আমরা অনেকটা টির মতো দেখতে হয়, তাই আমরা ওকে কি বলি? টি সেল বলে জেনে থাকি। দেখো এখানে একটা মজার গল্প আছে। কিরকম গল্প আছে একটু বলে রাখি। ধরো কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করলো, সাপোজ করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলো, তাকে প্রথমে দেখবে কে? তাকে অ্যান্টিবডি কিন্তু প্রথমে দেখে নেবে, হয়েছে। যখন সে যাবে সে কিন্তু একা ভয় পেয়ে যাবে। সে সে তখন কি করবে? সে ছুটে ছুটে কার কাছে আসবে? লিম্ফোসাইটের কাছে। লিম্ফোসাইটের কাছে আসবে দিয়ে বলে, মহারাজ একটা ভাইরাস এসছে, চলুন আপনি। যার শরীরে লিম্ফোসাইট খুব বেশি ভালো অ্যাক্টিভ থাকে সে সঙ্গে সঙ্গে কি করে? ওই রোগ জীবাণুটাকে গিয়ে মেরে দেবে। তাহলে আমাদের শরীরের রোগ জীবাণুর মেন রক্ষা করে কে? আমাদের হচ্ছে গিয়ে এই লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে তাই টি সেল বলা হয়। সে গিয়ে কি করলো? ওই করোনা ভাইরাসকে গিয়ে ধাপাধাপ মেরে দিল, সেখানে কিন্তু করোনা ভাইরাস মারা গেল। এবার যদি সে সেখানেই থাকে তাহলে কিন্তু সে রক্তে ঘুরতে থাকবে। তখন অ্যান্টিবডি কি করলো? অ্যান্টিবডি গিয়ে কি মনোসাইটকে বললো, কাকা আমরা দুজনে মেরে দিয়েছি, চলো তুমি খেয়ে নেবে চলো। তাহলে এই মনোসাইট কি করে? ভক্ষণ করে, সেই জীবাণুটাকে খেয়ে ফেললো। তাই দেখবে এই তিনটার মধ্যে মনোসাইটের আকার সব থেকে বেশি, কারণ সে জীবাণু খায়, তার জন্য তার আকারটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি। আর এই লিম্ফোসাইট কি করে? এই লিম্ফোসাইট সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচায় কিন্তু এই লিম্ফোসাইট। কিন্তু মনে রাখতে হবে এইচআইভি বা ক্যান্সারের মতো মারাত্মক রোগে কি হয়? ও শরীরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করে? এই লিম্ফোসাইটকে টি সেলকে মেরে দেয়। এবার অ্যান্টিবডি দেখে নিয়েছে, এবার যদি লিম্ফোসাইটকে বলবে কাকা চলো এসছে মারতে হবে, সে তো আগে থেকেই তো মরে গেছে। তার জন্য এখানে কি হয়? শরীর কিন্তু আর ওখান থেকে আর জীবাণুকে কিন্তু মারতে পারে না। কিন্তু এর কাজ হচ্ছে গিয়ে ভক্ষণ করা, এর কাজ সমস্ত রোগ জীবাণুকে মেরে দেওয়া। আর অ্যান্টিবডি অ্যাকচুয়ালি বিএসএফ এর কাজ করে, ও দেখাশোনা করে। আর নিউট্রোফিল, ইসনোফিল এবং বেসোফিল তেমন একটা খুব একটা মুখ্য কাজ নেই ওর। এবার আমরা জানবো যেটা হচ্ছে গিয়ে প্লেটলেট। আমাদের অ্যাকচুয়ালি আকার হচ্ছে গিয়ে উত্তল লেন্স, অনেকটা এরকম টাইপের হয়ে থাকে, উত্তল লেন্সের হয়ে থাকে। এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না এবং এ হচ্ছে গিয়ে শক্তি প্রদান করে। অর্থাৎ দেখবে যার শরীরে 2 লাখের থেকে 3 লাখে আছে সে কিন্তু সহজেই কিন্তু হাঁপিয়ে পড়ে না, তাকে শক্তি প্রদান করবে। এবং প্লেটের সংখ্যা 2 লাখ মিনিমাম থাকতে হবে, হয়েছে, 3 লাখ থাকলেও খুবই ভালো। আর ডেঙ্গুতে কি হয়? অ্যাকচুয়ালি ডেঙ্গু মতো মারাত্মক রোগে কি হয়? প্লেটের একদম 30,000-এ নেমে যায়। তাই মানুষ শক্তি পায় না, হয়েছে, তাহলে খুব কিন্তু দুর্বল হয়ে পড়ে। আরেকটা জিনিস আমাকে জানতে হবে যে কি জানতে হবে না, যখন অ্যাকচুয়ালি আমাদের যখন ম্যালেরিয়া রোগ হয় না, তখন কিন্তু কোন অঙ্গটি অ্যাকচুয়ালি আক্রান্ত হয় জানো? প্লীহা। তাহলে প্লীহা যখন আক্রান্ত হয় তাহলে আরবিসি গুলো যখন মরে যায় না, তখন কিন্তু মানুষ খুব দুর্বল হয়ে পড়ে। তখন সে কিন্তু সেগুলোকে করতে পারে না, খেতে পারে না, বা হচ্ছে গিয়ে সেখান থেকে সরাতে পারে না। স্ত্রী যখন দুর্বল হয়ে পড়ে যায়, অ্যাকচুয়ালি মানুষের ব্লাড ব্যাংক হচ্ছে গিয়ে প্লীহা।
তো সে যখন খুবই অসুস্থ হয়ে পড়বে তখন কি মানুষ খুবই তখন অসুস্থ অনুভব করতে পারে। তাই আমাদেরকে আজকে আমরা এই প্লেটের উপর জানবো, আমরা পরবর্তী ক্লাসে জানবো আমাদের শরীরে অ্যাকচুয়ালি কিভাবে রক্ত জমাট বাঁধে, হয়েছে। তারপর যেটা বললাম তারপর ক্লাসে আমরা জানবো, হয়েছে, যদি বাবার এ গ্রুপ হয়, মায়ের যদি বি গ্রুপ হয়, তাহলে সন্তানের কোন গ্রুপ হওয়ার রক্ত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা জানবো। আর যেটা আমাদের সব থেকে বলার কথা, দেখো, গাড়ি যতই ড্রাইভার যতই ভালো হোক, গাড়িকে কিন্তু আগে ভালো থাকতে হবে। দেখে তুমি ড্রাইভার গিয়ে বসলে, সিটে গিয়ে বসলে, দেখে হচ্ছে গিয়ে চাকা ঠিক নেই, স্টিয়ারিং ঠিক নেই, তাহলে গাড়ি চলবে কি করে? অর্থাৎ আমাদের হয়তো পড়ার একাগ্রতা অনেকই আছে, কিন্তু দেখা গেল আমার আরবিসি কম আছে, হয়েছে, বা হচ্ছে গিয়ে আমার ডাব্লিউবিসি কম আছে, তাহলে কি করে হবে? তাহলে তো আমার ঘুম অটোমেটিক্যালি আসবে, শরীর আমার তো এমনিতে দুর্বল হয়ে পড়বে। তার জন্য আগে সবাইকে আমি বলবো অবশ্যই দেখে নেবে যে প্যাথোলজিতে গিয়ে যে আরবিসি ঠিকঠাক আছে কিনা, ডাব্লিউবিসি ঠিকঠাক আছে কিনা, বা প্লেটলেট ঠিকঠাক আছে কিনা, তবেই তো আমাদের পড়ার এনার্জি আসবে আর পড়তে ভালো লাগবে। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে আমাদের ব্লাডের জাস্ট একটা বেসিক ক্লাস থাকলো। এর পরের ক্লাসে আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে অনেক কিছু জানবো, অনেক কিছু আমাদের জানতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ রথযাত্রা।